তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে একটা নিরপেক্ষ উপদেষ্টা মণ্ডলী তৈরি করে বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করবে। সেই নির্বাচনে আমরা একটা নতুন পার্লামেন্ট, জনগণের প্রতিনিধি যেখানে থাকবেন, সেই পার্লামেন্ট একটা সরকার পাবে। তাই তো নাকি চেষ্টা করছেন। এবং দেশে যে সমস্যাগুলো ছিল, আইন শৃঙ্খলা একেবারে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগের সরকার, ফ্যাসিস্ট সরকার, সেটাকে ঠিক করে আনার চেষ্টা করছেন। যে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল সেটাকে ঠিক করার চেষ্টা করছেন। ব্যাংকগুলো লুট করে সাফ করে দিয়ে বিদেশে পাচার করে দিয়ে বাড়ি ঘর তৈরি করে কিনে বাংলাদেশকে দ্রুত জগন্নাথ করে দিয়েছিল, সেই জায়গাটাও ঠিক করে নিয়ে আসার চেষ্টা তারা করছেন। তারা চেষ্টা করছেন একটা শান্তিপূর্ণভাবে নির্বাচন এভাবে কিভাবে করা যায়। সেই জন্য বাংলাদেশের মানুষের দাবি অনুযায়ী কাঠামো অর্থাৎ আপনার সংস্কার করার কিছু কাজ তিনি করেছেন। 6টা সংস্কার কমিশন করেছিলেন। যে 6টা সংস্কার কমিশন তারা আলোচনা করে কতগুলো প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবগুলোর মধ্যে দীর্ঘ 6 মাস 7 মাস আলোচনা হয়েছে। আমরা আপনাদের মনে আছে নিশ্চয়ই যারা বিএনপি করেন, 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করার জন্য তিনিও বলেছিলেন কাঠামো যদি এটা থাকে তাহলে দেশের উন্নয়ন হবে না, গণতন্ত্র বিকশিত হতে পারবে না। সেই কারণে তিনি তখন ভিশন 2030 দিয়েছিলেন, মনে আছে? ঠিক একইভাবে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি যখন দায়িত্ব পেলেন, দায়িত্ব পাওয়ার পরে তিনি বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তিনি 31 দফা কর্মসূচি দিয়েছেন, তাই না? জানেন তো আপনারা নাকি? 31 দফা কর্মসূচি আপনাদের কাছে পৌঁছায়নি ভাই? পৌঁছে দেব। সেটাও ছিল এই পরিবর্তন, সংস্কার, মূল কথাগুলো। আজকে সরকারের দিক থেকে যে সংস্কারের কথাগুলো এসছে তার সবগুলো আমাদের ওই 31 দফার মধ্যে আছে। ওই সবগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু একমত হয়েছি। তারা কিছু লোকজন আছেন, কিছু রাজনৈতিক দল আছে যারা একটু সমালোচনার জন্য মিথ্যা প্রচারণা করে। আর আপনাদের ওই একটা ইউটিউব আছে না, সারাক্ষণ আপনার মোবাইলের মধ্যে দেখতে থাকেন, সবাই দেখেন, প্রত্যেকের হাতে আছে, অনেকে কথাবার্তা ওটাও দেখেন, ঠিক কিনা? ওর মধ্যে সবসময় কয়েকটা মিথ্যা প্রচারণা করা হয়। তার মধ্যে একটা প্রচারণা করে যে বিএনপি সংস্কার মানে না, করে না? আরে বিএনপি তো সংস্কারের জন্মদাতা। এই সংস্কারের মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছে। 1975 সালে শেখ মুজিবের পতনের পরে যখন জনগণ সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন, মনে আছে আপনাদের? সেই দায়িত্ব পাওয়ার পরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি প্রথম একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসলেন, মাল্টি পার্টি সিস্টেম, মনে আছে আপনাদের? তখন নির্বাচন হয়েছিল, সমস্ত দলগুলো নির্বাচনে অংশ নিয়েছিল, তাই না? সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল, বিএনপি গঠন করেছিল। এরপরে সংবাদ মাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। এই যে এতগুলো মিডিয়া দেখছেন, এটা শুরু তো করেছিলেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব 4টা পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দিয়েছিল। এগুলো ইতিহাস। একজন অকৃত্রিম দেশপ্রেমিক, যিনি সৈনিক ছিলেন, রাজনীতিক ছিলেন এবং জনপ্রতিনিধি ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল আসিফ হান্নান সাহেব এই মৃত্যুবার্ষিকীতে
আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, আপনাদের সকলের অত্যন্ত পরিচিত, আমাদের গর্ব, সাবেক ছাত্র নেতা, এখন প্রিয় বন্ধুগণ, আমি ব্রিগেডিয়ার হান্নান শাহ সাহেবের প্রতিটি মৃত্যুবার্ষিকীতে আমি কাপাসিয়ায় আসার চেষ্টা করি। আমাকে হান্না যখন বলে আমি রাজি হই, আসতে চাই যে নেই, তাকে আমি বিশেষভাবে শ্রদ্ধা করতাম। আমাদের দল যখন সবচেয়ে বড় কঠিন সময়গুলো পার করছিল, সেই সময়গুলোতে যিনি অকুত ভয়ে সামনে এসে দাঁড়িয়ে দলকে তুলে ধরেছিলেন সামনের দিকে, দলের কথা, আমাদের নেত্রীর কথা, আমাদের নেতার কথা যিনি অকুত ভয় উচ্চারণ করেছিলেন বাংলাদেশের মানুষের সামনে, তখন সেই নেতা বারবার জেলে গেছেন এবং একবার আমার সুযোগ হয়েছিল তার সঙ্গে একসাথে জেলে যাওয়া। সে একসাথে জেলে আমরা ঢাকা জেল থেকে কাশিমপুর জেলে এসেছিলাম। আমি দেখেছি সেই সময়ে তিনি কি রকম একজন দেশপ্রেমিক, কেমন একজন বিএনপি প্রেমিক এবং মানুষকে ভালোবাসার মানুষ ছিলেন। তার সম্পর্কে দীর্ঘ আলোচনা করা যায়, দীর্ঘ আলাপ করা যায়। আমি আপনাদের সামনে সেখানে কথা বলছি যখন বাংলাদেশে 1 বছর আগে একটা ভয়াবহ দানবীয় শক্তি জনগণ, ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্যে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই না? দেশটা মুক্ত হয়েছে মনে হয় না যে আমরা একটা স্বাধীন দেশে আছি, মনে হয়। কারণ তার আগে প্রতিটি মুহূর্তে আমাদের মনে হতো যে আমাদেরকে শিকল পরিয়ে রাখা হয়েছে, রাত্রে আমরা ভালো করে ঘুমোতে পারতাম না, পালিয়ে বেড়াতে হতো। অসংখ্য মামলায় জর্জরিত আমার এই ভাইয়েরা অনেকে রাতে ঘুমাতে পারত না, আমাদের ছেলেরা পালিয়ে বেড়াতো। মামলা, মোকদ্দমা, জেলে যাওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে যাচ্ছে। আমাদের মা বোনেরা কেউ নিরাপদ ছিল। বন্ধুগণ, এই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমাদের অন্তত একটা নিঃশ্বাস করার সময় হয়েছে, দম খুলে নিঃশ্বাস নিতে পারছি, তাই না? আমরা সবাই মিলে, ছাত্ররা, আমরা সবাই মিলে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছি প্রফেসর ইউনূসের নেতৃত্বে, তাই না? প্রফেসর ইউনূস আমাদের কাছে একজন নিঃসন্দেহে অত্যন্ত শ্রদ্ধার